আমি বললে সবাই অন্য কিছু ভাববে, কিন্তু তুই বললে আব্বু রাজি হয়ে যাবে। আব্বুকে গিয়ে কি বলবো? বলবি, আব্বু, অনেকদিন হলো কোনো আত্মীয়দের বাসায় যাওয়া হয় না, আর আমার জানা মতে নিলয় ভাইয়াদের বাসার সাথেই আমাদের সব থেকে ভালো সম্পর্ক। তাই চলো না ওনাদের বাসা থেকে ঘুরে আসি। নীল ভাইয়ার নাম নিব কেন? যাচ্ছ তো নিলয় ভাইয়ার জন্য। নিলয় ভাইয়ের কথা বললে কেউ সন্দেহ করবে না, বুঝলি পাগলি? কিন্তু আপু, ওনাদের বাসায় যেতে আব্বুর পারমিশন নিতে হবে কেন? আগেও তো অনেকবার আমি একাই গিয়েছি। যেটা বললাম সেটা কর, এখন যা, আব্বুকে এসব বুঝাবি। ঠিক আছে। জেরি রুম থেকে বের হওয়ার পর বিছানার উপর শুয়ে পড়লাম। এখন তোর বাসায় যাই, তারপর তোকে বোঝাবো ফোন বন্ধ করে রাখা। শুয়ে শুয়ে এসব ভাবছি, তখন জেরি আসলো। কিরে বলছিস? হুম। কি বললি? কি আর বলবে, সে এক কথা। যেতে ইচ্ছে করে চলে যাও, পারমিশন নেওয়ার কি আছে? ইয়েস, আই লাভ ইউ ভূত। আমাকে ছাড়ো আর রেডি হও। কেন? যাবেন ওই বাসায়? এখন? হ্যাঁ, এখন। ওকে ডিয়ার ভূত, ইউ জাস্ট ওয়েট ফর 5 মিনিটস। হুম। তুইও গিয়ে রেডি হো। জেরি রুম থেকে বের হয়ে যাওয়ার পর দ্রুত রেডি হলাম। 5 মিনিট হয়তো লাগেনি, এত দ্রুত রেডি হয়েছি। নিজে আসতেই আব্বুর সাথে দেখা। তুইও যাবি নাকি? জেরি বায়না করলো ওর সাথে নাকি আমাকে যেতে হবে। আমিও ভাবলাম অনেকদিন ধরেও কোথায় যাওয়া হয় না, একটু ঘুরে আসি। গুড। আব্বুর সাথে টুকটাক কথা বলতে বলতে জেরি নিচে আসলো। আমি রেডি, এখন চলো। ড্রাইভারকে সাথে নিয়ে চলে যা, আমি ওই বাসায় কল দিয়ে জানিয়ে দিচ্ছি। আমি নিজে ড্রাইভ করতে পারবো, আর কল দেওয়ার দরকার নেই। ওনাদের বাসায় গিয়ে একটা সারপ্রাইজ দিব। ঠিক আছে, সাবধানে যাস। হুম। তারপর বাসা থেকে বের হয়ে গাড়ি নিয়ে দু বোন ওদের বাসার উদ্দেশ্যে রওনা দিলাম। আমার নিলয়ের কাহিনী। শালার বাসায় থাকতেও ভালো লাগছে না। এভাবে প্রতিবন্ধী হয়ে আর কতদিন বাসায় থাকতে হবে আল্লাহই ভালো জানে। তখন ক্ষত কম দেখলেও বেশ ভালোই আঘাত পেয়েছিলাম। রুমের টেলিভিশন অন করে ফুল স্পিডে তাহসানের আলো গান চালু করলাম। ভালোই লাগছিল গানটা, কিন্তু হঠাৎ করে জোরে জোরে দরজা ধাক্কানো দেখে রুমে উঠে গিয়ে দরজা খুলে দিতেই ঠাস করে একটা গালে পড়লো। ও মাই গড, জান্নাত এখানে কেন? জেনে গেল না তো আমি সেই কিডন্যাপার? থাপ্পড় দেওয়ার পর আমায় কিছু না বলে বিছানার উপর থেকে রিমোট নিয়ে টেলিভিশন বন্ধ করে দিল। সেই কতক্ষণ ধরে তোকে ডেকেই চলেছি, আর তোর দরজা খোলার নাম গন্ধ নেই। শুনতে পাইনি। সেটা পাবি কেন? এখন তো হয়তো এতটা সময় লক্ষ্য করেনি আমার অবস্থা। হাতে ব্যান্ডেজ দেখে দৌড়ে আমার কাছে আসলো। এটা কি করে হলো তোমার? অ্যাক্সিডেন্ট করেছিলাম। কিভাবে? বাদরা যাচ্ছিলাম ঠিক তখনই। আর বলতে হবে না, যেটা বোঝার কথা সেটা আমি বুঝে গেছি। কি বুঝতে পারছো? সেটা তোমার না জানলেও চলবে। জান্নাতের সাথে আরো কিছু সময় বসে কথা বলতে লাগলাম। আপু, চলো এখন বাসায় যাব। তুই যা, জান্নাত আজ থাকবে। ঢং করতে হবে না, যা বলার তাড়াতাড়ি বলে নিচে আসো। তুই যা, আমি আসছি। হুম। আজ না গেলে হয় না? যেতে হবে, পরশু এসে আবার দেখা করে যাব। হুম। বাই। শোনো, বলো। আই লাভ ইউ। বাট আই হেট ইউ। মন ভোলানো হাসি দিয়ে চলে গেল। জান্নাতের চলে যাওয়ার দেখার জন্য বেলকুনিতে গিয়ে দাঁড়ালাম। কিছু সময় পর জান্নাত আর জেরি বাসা থেকে বের হয়ে গাড়িতে উঠবে, তখন আমার দিকে তাকালো। মিষ্টি একটা হাসি দিয়ে টাটা দিয়ে গাড়িতে উঠে চলে গেল। এতটা সময় জান্নাতের সাথে অনেক ভালোভাবে কেটে গেল। আর ভালো লাগবেই বা না কেন? ভালোবাসার মানুষের সাথে একটু সময় বসে আড্ডা দিতে পারলেই নিজের মনটাকে সুন্দর হয়ে যায়। মনে হয় আরো কিছু সময় মেয়েটার সাথে বসে থেকে গল্প করি। সে যাই হোক, জান্নাত চলে যাওয়ার পর নিচে আসলাম। তোরা দুজন কি কথা বলছিলি শুনি? পড়াশোনা নিয়ে আম্মু। সত্যি পড়াশোনা নিয়ে? জান্নাত ম্যাডাম আমাকে পড়াচ্ছিল। ঢং বাদ দিয়ে মেডিসিন নে। সেটার আর দরকার হবে না ভাবি। কেন? আমি এখন ঠিক আছি তাই। কথা কম বলে যেটা করতে বললাম সেটা কর। করছি তো, ধমক দেওয়ার কি আছে? দরকার পড়লে আবার দিব।
সেটার আর দরকার নেই, আমি মেডিসিন নিচ্ছি। তারপর লাঞ্চ করে মেডিসিন খেয়ে রুমে গেলাম। রাতের বেলা ভালো লাগছিল না, তাই পকেটে সিগারেট আর লাইটার নিয়ে ছাদে যাব। তখনই ভাইয়া আসলো। কিছু বলবি? তোর নতুন ফোন? তুই জানলে কি করে আমার ফোন নাই? তোর ভাবি বলছিল। আর শোন, এসব খাওয়া বাদ দে। আমি আবার কি খেলাম? এগুলো কি? এমনি টুকটাক খাই আর কি। আমি গেলাম। আর বাইরে গেলাম না, ফোনটা চার্জে দিয়ে সোজা বাথরুমে চলে গেলাম। সেখানে কোনো রকম সিগারেটটা খেয়ে রুমে এসে সিম দিয়ে ফোনটা অন করলাম। ভাবছি জান্নাতকে কোন নাম্বার দিয়ে কল দেব। অনেক চিন্তা ভাবনা করার পর গোপন নাম্বার দিয়ে দিলাম। তবে আজ অনেকটাই অবাক হয়েছি। কল দেওয়ার সাথে সাথে রিসিভ করলো। কিছু বলতে যাব তার আগে জান্নাত বলল, আমি আপনার সাথে দেখা করতে চাই। বিয়ের পর একেবারে দেখা দেব। দেখুন, আমি আপনাকে বিয়ে করতে পারবো না। কেন পারবে না? কারণ আমার আর নিলয় বিয়ে হয়েছে। ডিভোর্স দিয়ে দাও। আমি পারবো না। তাহলে আমি এই ব্যবস্থা করি। আর কি করবেন আপনি? নিলয়কে মেরেও আপনার স্বাদ মেটেনি? ও মাই গড, আমি নিজে কেমনে মারতে পারি? পাগল হয়ে গেলে নাকি? কি হলো, কথা বলছেন না কেন? আমি নিলয়কে মেরেছি? কেন মেরেছেন? ইচ্ছে হয়েছে তাই। প্লিজ এবার অন্তত থামুন। এত সহজে ছেড়ে দিব? আর কি করবেন আপনি? অনেক বড় ক্ষতি করব, যা তোমার কোনো আন্দাজই নেই। রাখছি, বাই। জান্নাত হয়তো কিছু বলতে চেয়েছিল, কিন্তু সেটা বলার আর কোনো সুযোগ দেইনি। কল কেটে আগের মতো সিমটা বন্ধ করে দিলাম। পরের দিন হাতের ব্যান্ডেজ খুলে বিকেলবেলা বন্ধুদের সাথে আড্ডা দিতে গেলাম। সন্ধ্যা অবধি আড্ডা দিয়ে একটু পর শুয়ে পড়লাম। ঘুমিয়ে আছি, তখন কারো ডাকে ঘুম ভেঙে গেল। চোখ খুলে দেখলাম আম্মু। আম্মু, কি হয়েছে? ঘুম থেকে উঠ এখন। কেন? বাসায় লোকজন এসেছে। কেন আর কারা? তোর ভাবিকে নিতে এসেছে। ভাবির আব্বু এসেছে? হুম। তাহলে আমি যাব না। আর তুমি আমার রুমে নাস্তা পাঠিয়ে দিও। তোকে বাইরে আসতে বলছি, বাইরে আয়। আম্মু। তাড়াতাড়ি আয়। আম্মু বাইরে যাওয়ার পর ফ্রেশ হতে গেলাম। ভাবছেন আমি ভাবির আব্বুকে এত ভয় পাই কেন? তাহলে শুনুন, ভাইয়া আর ভাবির বিয়েতে রাতে কিছু ছেলে মেয়েদের থেকে পারমিশন নিয়ে সেলফি তুলছিল, আর সেটা দেখে উনি কোনো কথা না বলে সবার সামনে ছেলেগুলোকে এমন মার দিয়েছিল, যেটা এখন আমার দুঃস্বপ্নে চলে আসে। ফ্রেশ হয়ে বাইরে এসে সবাইকে সালাম দিয়ে আম্মুর কাছে বসলাম। বলা যায় না হিটলার ডিসিটা কখন কি বলে। সবার সাথে তাল মিলিয়ে টুকটাক কথা বলছি, তখনই জান্নাত, জেরি আর আঙ্কেলের আগমন। আঙ্কেলকে দেখে সবাই অনেকটা হাসি দিয়ে স্বাগতম জানালো। আব্বু উঠে গিয়ে জড়িয়ে ধরে কুশল বিনিময় করলেন। নিলয়, উপরে আসো, তোমার সাথে কথা আছে। চলো। আমার জান্নাতের সাথে জেরিও আসলো। তোর আসার কি দরকার ছিল? কেন? তাতে কি হয়েছে? সবার সাথে বসে থাকলেই পারতি। আমি ওকে নিয়ে এসেছি। এতটা সময় জান্নাতকে খেয়াল করিনি, কিন্তু এখন ওর দিকে তাকাতেই মনের মধ্যে ছেদ করে উঠল। চোখের নিচে কালো দাগ পড়ে গেছে। হয়তো রাতে না ঘুমিয়ে কান্না করেছে। জান্নাত, তোমার এই হাল কেন? আমি ঠিক আছি, আর তোমাকে কিছু কথা বলবো। সেগুলো যদি মানতে পারো তাহলে এখনই বলবে, না হলে আমাকে হারাবে। কি বলছো এসব? তুমি আমার সাথে আমেরিকা যেতে পারবে? আমেরিকা কেন যাবে? জেরির কিডন্যাপের হাত থেকে বাঁচার জন্য দূরে কোথাও যেতে হবে। কেন? নিলয়, আমি তোমাকে বলতে চেয়েও বলতে পারিনি। কিডন্যাপার সব সময় আমাকে হুমকি দিত, তার সাথে কথা না বললে আমার পরিবার বা তোমার ক্ষতি করবে। তাই তোমাকে সব সময় চোখে চোখে রাখতাম। কি করছো না করছো সব কিছু জানতে চাইতাম। তোমাকে অনেক বেশি কেয়ার করতাম, কিন্তু এই সবের মাঝে কখন যে তোমাকে ভালোবেসে ফেলছি আমি নিজেও জানি না। গতকাল রাতে কিডন্যাপার কল দিয়ে বলেছে তোমার অনেক বড় ক্ষতি করবে। তাই প্লিজ আমার কথাটা শুনো, আর এখান থেকে অনেক দূরে কোথাও চলে যাই। যখন সব ঠিক হয়ে যাবে তখন ফিরে আসবো। জান্নাতের কথা শুনে রীতিমতো অবাক আর হাসি পাচ্ছে। নিজে অনেক কষ্টে হাসি থামাতে পারলেও জেরি অট্ট হাসিতে মেতে উঠল। তুই এভাবে হাসছিস কেন? তো কি করব? কিডন্যাপার তো। জেরি চুপ। জেরি চুপ করবে না, বলছি। আসলে আপু, তুমি যে কিডন্যাপারের কথা বলছিলে,
সে আর কেউ না, স্বয়ং নিলয় ভাইয়া নিজেই। হোয়াট? হ্যাঁ আপু। অনেক অভিনয় করতে শিখে গেছিস তাই না? নিজে যদি এতই কিডন্যাপ হওয়ার ইচ্ছা থাকতো তাহলে এসবের মাঝে আমাকে আনার কি ছিল? কি ছিল আমাকে বারবার হুমকি দিয়ে ভয় দেখানোর? একেবারে বলতে পারলি না আমার মজা করছি, মজা করছি? জান্নাত প্লিজ শান্ত হও, এখন জেরির কোনো দোষ নেই। আমাকে স্পর্শ করার অধিকার পেলি কোথায় তুই? অনেক বেশি ভালোবেসে ফেলছি, বুঝতেই পারিনি এটা তোর ভালোবাসা না, শুধুমাত্র সাজানো নাটক ছিল। প্রতিটা রাতে কত সুন্দর করে মিথ্যা সাজিয়ে বলতি। তোদের দুজন কত অ্যাওয়ার্ড দিতে হবে, হ্যাঁ দিতে হবে, এটা তোদের পুরস্কার, আর এখন তুই পাবি। জেরিকে কিছু বলবে না? হাত ছাড়। জেরি আমার পিছনে আয়। ছাড় আমাকে। কি ভেবেছিস তুই ওর পেছনে লুকিয়ে বেঁচে যাবি? অসম্ভব, তোকে শাস্তি পেতেই হবে। সামনে আয় বলছি। যাবে না জেরি? জেরি সামনে আয় বলছি। ঠাস! কেন ভয় দেখাচ্ছ মেয়েটাকে? এখন আমি ভয় দেখাচ্ছি, আর তোরা দুজন আমার পরিবারকে নিয়ে আমাকে ভয় দেখিয়েছিস, সেটা কি হলো? সেসবের জন্য আমি সরি। সরি? হাউ ফানি। তোদের আমি কখনোই ক্ষমা করব না, আর কখনো আমার সাথে যোগাযোগ করার চেষ্টা করবি না। গুড বাই। ঝাড়ি দিয়ে হাত ছাড়িয়ে নিয়ে চলে গেল। জেরি একদম চিন্তা করিস না, সব ঠিক হয়ে যাবে, চল বাইরে যাই। হুম। বাইরে এসেই দেখলাম জান্নাত ওর বাবার সাথে রাগারাগি করে কথা বলছে। আঙ্কেল অনেক সান্ত্বনা দিয়েও কোনো লাভ হচ্ছে না। কোনো উপায় না পেয়ে আমি নিজেই বললাম, জান্নাত এটা একটু বেশি হয়ে যাচ্ছে না? তুই একদম আমাদের মাঝে কথা বলতে আসবি না। ছোট বোনকে তুই নিজের আয়ত্তে নিয়েছিস, এখন আর একটাও কথা বলবি না। কি হয়েছে বলবি তো? তুই বাসে যাবি কিনা বল। ঠিক আছে যাচ্ছি। জেরি আয় মা। হুম। বন্ধু, কিছু মনে করিস না, পরে তোর সাথে ফোনে কথা হবে। ঠিক আছে। আর কোনো কথা না বাড়িয়ে আঙ্কেল জান্নাত আর জেরিকে নিয়ে বের হয়ে গেল। এমন ঘটনা দেখে সবাই যেন নীরবতা পালন করছিল, কিন্তু হঠাৎ ঠাস ঠাস করে দুটো শব্দ পেয়ে সবাই চমকে উঠল। হ্যাঁ, থাপ্পড় দুটো আমিই খেয়েছি, সেটাও আব্বুর থেকে। নিজেকে সামলাতে না পেরে কয়েক পা পিছু হেঁটে যেতে হলো। কি করছিস ওদের? কিছুই করিনি আব্বু। একদম মিথ্যা বলবি না, জান্নাত এমন মেয়ে না যে বিনা কারণে এমন ব্যবহার করবে। তুমি জান্নাতকে কতটা চেনো? মানে কি বলতে চাস তুই? আমি যেটা বলতে চাইছি সেটা তুমি বুঝবে না, তুমি এখন অন্য কিছু বুঝবে, তাই তোমাকে বলার কোনো মানেই হয় না। একদম বেয়াদবের মতো কথা বলবি না। তুমি প্লিজ শান্ত হও। আমি পরে ওর থেকে সব জেনে তোমাকে বলবো। নিলয়, তুই রুমে যা। আম্মুকেও কোনো জবাব না দিয়ে রুমে চলে আসলাম। মাথাটা প্রচুর ব্যথা করছে, পেন কিলার মাথায় নিয়ে শুয়ে পড়লাম। সারাদিন সবার সাথে তেমন কোনো কথা হয়নি, আর হবেই বা কি করে, রুম থেকেই বের হয়নি। রাতে ছাদে গিয়ে ইচ্ছে মতো সিগারেট খেয়ে রুমে এসে হাত মুখ ধুয়ে রাতের খাবার না খেয়ে ঘুমিয়ে গেলাম। সকালে ঘুম থেকে উঠে আম্মুর জোরাজোরিতে হালকা কিছু নাস্তা করে কলেজের দিকে রওনা দিলাম। বন্ধুরা আগে থেকেই এসে বসেছিল, বিধায় ওদের কাছে গেলাম। কিরে, মন খারাপ নাকি? না। তাহলে এমন দেখাচ্ছে কেন? এমনি ঘুম হয়নি, জান্নাত আসছে। এখনো আসেনি? ও, চল ক্লাসে যাই। জান্নাতের সাথে কথা বলার পর যাব। কোনো সমস্যা হয়েছে নাকি? তেমন কিছু না। এই তো ম্যাডাম আসছে। তোরা থাক, আমি আসছি। জান্নাতের কাছে এগিয়ে আসলাম, যদিও অনেকটা মনের ভিতর সংশয় কাজ করছে, তারপরেও আসতে হলো। না এসেই বা কি করব, ভালো তো ভেবেছি, তাই ছেড়ে যেতে পারবো না। কেমন আছো জান্নাত? তোকে বলছি না আমার সামনে আসবি না। দেখো, আমি সেসবের জন্য সরি, আর এগুলো আমি করেছিলাম তোমাকে পাওয়ার জন্য। তুই আমাকে কখনোই পাবি না, আর এখন আমার সামনে থেকে সর। না, আমি সরবো না। সর এখান থেকে। আমাকে কোনো কথা বলতে না দিয়ে জান্নাত দ্রুত সেখান থেকে চলে গেল। নিজের প্রতি নিজের রাগ হচ্ছে, কেন যে এমন করতে গেলাম। জান্নাত চলে যাওয়ার পর জয় এসে বলল, কি হয়েছে তোদের? সব বললাম। এইসব করার কি দরকার ছিল? জান্নাতের সাথে কথা বলছিস? সেটা কখন করলাম? কথাটা ওনার হয়ে ইঙ্গিত করেছিস। বাদ দে সব, এখন ক্লাসে যাই চল।
ক্লাস করতেও ভালো লাগছে না, চুপচাপ বসে আছি। জান্নাত ক্লাসে এসে আমাকে একটাও প্রশ্ন বা কথা বলেনি। জান্নাতের এমন ব্যবহার দেখে যতটা কষ্ট পাচ্ছিলাম তার থেকে অনেক বেশি নিজের প্রতি রাগ হচ্ছিল। আর থাকতে পারছি না, বেঞ্চের উপর থাপ্পড় দিয়ে দাঁড়িয়ে গেলাম। সবাই চুপ হয়ে গেলেও জান্নাত নিজের মতো করে ক্লাস নিচ্ছে। রাগটা যেন মাত্রাতিরিক্ত বেড়ে গেল। বাইরে যাব। বই নিয়ে চলে আসতে যাব, তখন রাফি হাত ধরলো। কোথায় যাচ্ছিস? বাসায়। ক্লাস করবি না? না। কেন? তোরাই ক্লাস কর ভাই। ওদের থেকে হাত ছাড়িয়ে নিয়ে চলে আসলাম। রাতের খাবার শেষে করে রুমে এসে জান্নাতকে কল দিলাম। কয়েকবার রিং হলো কিন্তু রিসিভ করলো না। আরো কয়েকবার দেওয়ার পর ফোন বন্ধ পেলাম। হয়তো ফোন বন্ধ করে ফেলেছে। সেদিন রাতে আর কিছু না ভেবে ঘুমিয়ে গেলাম। এভাবে 2 মাস চলে গেল। জান্নাতের থেকে এখন শুধুমাত্র পাচ্ছি অবহেলা আর কষ্ট। জানি না কখনো আমাকে বুঝবে কিনা। কলেজে বন্ধুদের সাথে বসে আছি, তখন ভাইয়ার ফোন থেকে একটা কল আসে। তুই কোথায়? কলেজে আছি। তোকে একটা হাসপাতালের ঠিকানা দিচ্ছি, সেখানে চলে যা। কেন? তোর ভাবির আজ ডেলিভারি, সন্তান জন্ম দিবে। আব্বু আম্মুকে বলছো? ওনারা রওনা দিয়েছে আগেই। ঠিক আছে, আমি আসছি। কলটা কেটে দিয়ে সবাইকে সত্য কথাটা না বলে ভাইয়ার দেয়ার ঠিকানাতে রওনা দিলাম। ভাবিদের বাসার পাশেই প্রায় হাসপাতালটা। কেবিন নাম্বারের কাছে যেতেই দেখলাম অনেকেই বাইরে দাঁড়িয়ে আছে। আব্বু এখন আর আগের মতো তেমন কথা বলে না। অনেকবার জিজ্ঞেস করেছি কেন আমার সাথে এমন করছো, কিন্তু প্রতিবারই আমাকে এড়িয়ে গেছে, উত্তর দেয়নি কখনো। তাই এখন আর এসব জিজ্ঞেস করি না। যখন ইচ্ছা হবে তখন কথা বলবি। আর যদি অনেক বেশি অবহেলা করে তাহলে না হয় হারিয়ে যাব সবার থেকে। বাড়ি জমাবো অচেনা অজানা কোনো এক দেশে। সেখান থেকে মানুষ চাইলেও আর ফিরে আসতে পারে না। ওনাদের কাছে যেতেই শুনতে পেলাম ভাবির কন্যা সন্তান হয়েছে, এখনো নাম রাখা হয়নি। ভিতরে গিয়ে দেখলাম ভাবির পাশে বাচ্চাটাকে শুইয়ে রাখা হয়েছে। অনেক বেশি কিউট লাগছে। এমনিতে বাচ্চাদের অনেক সুন্দর দেখায়। পরের দিন ভাবিকে তার বাবার বাসায় দিয়ে গেল। আমরা গতকালই বাসায় চলে আসছিলাম। আরো কয়েকটা দিন পর গভীর রাতে দুঃস্বপ্ন দেখে ঘুম ভেঙে গেল। ঘুমানোর চেষ্টা করে ঘুমাতে পারলাম না। পকেটে 1 প্যাকেট সিগারেট নিয়ে ছাদে আসলাম। প্রায় অর্ধেক সিগারেট খাওয়া শেষ, তখন তুই ছাদে আসলি। কথাগুলো শেষ করে লম্বা একটা নিঃশ্বাস ছেড়ে ভাইয়ার দিকে তাকালাম। ভাইয়া নিজেও চুপ করে আছে। অনেকটা সময় নিয়ে দুজনের মধ্যে নীরবতা বিরাজ করছে। কেউ কিছু বলছি না। ভাইয়া কিছু একটা ভাবতে মগ্ন, আর আমি সিগারেট খেতে। ভাইয়া কিছু বলবে তার আগে আমি ভাইয়াকে বললাম, তুই নিচে যা, আমি একটু পরে আসছি। এখানে থেকে কি করবি? সেই তো সিগারেট খাবি, নিজে চল এখন। একটু পর যাব। আর তুই জানলি কি করে আমি ছাদে আসি? রুমের দরজা খোলা ছিল, রুমে গিয়ে দেখি তুই নাই, ভাবলাম ছাদে আসিস হয়তো। ও। তোর এক্সাম কবে থেকে? সামনের মাসের 1 তারিখ থেকে। রুমে গিয়ে একটু পড়াশোনা কর তাহলে। পড়লেও লাভ হবে না। কেন? আগের বারের মতো জান্নাত আমাকে ফেল করাবে। তুই না চাইলে ফেল করাতে পারবে না। তুই নিচে আয়, আমি যাচ্ছি। ঠিক আছে। ভাইয়া চলে যাওয়ার পর আরো একটা সিগারেট খাওয়ার পর রুমে এসে ঘুমিয়ে গেলাম। ভাবছিলাম এক্সাম আর দিব না, কিন্তু এক্সাম দিতে হবে। আর কতটা জান্নাতের অবহেলা সহ্য করব। এভাবে কয়েকটা দিন পার হয়ে গেল। আগামীকাল এক্সাম, তাই রাতে পড়াশোনা শেষ, প্রয়োজনীয় জিনিসপত্র টেবিলে রেখে ঘুমিয়ে গেলাম। পরের দিন ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে নাস্তা করার জন্য নিচে আসলাম। বরাবরের মতো আব্বু চুপ করে আছে। আজ কেন জানি না আব্বুর সাথে কথা বলতে ইচ্ছে করছে, কিন্তু বললাম না। না খেয়ে উঠে গেলাম। রুম থেকে সবকিছু নিয়ে বেরিয়ে যাব, তখনই আম্মু বলল, নিলয়, না খেয়ে এক্সাম দিতে যাবি? খাওয়ার ইচ্ছা নাই। কিছু একটা খেয়ে যা। বাইরে থেকে খেয়ে নিব। নীলের মা, তোমার ছেলেকে বলো গাড়ি যেন না নিয়ে যায়। কি বলছো এইসব? আম্মু, ওহ কোনো কথা না। আর আমি এমনিতেই গাড়ি নিতাম না। রুমে টেবিলের উপর চাবি রাখা আছে। আর কোনো কথা সম্মুখীন না হয়ে বের হয়ে আসলাম। যে নিজের ছেলেকে অকারণে অবহেলা করছে তার সাথে কোনো কথা বলার ইচ্ছে নেই। মূলত ওনার জন্য না খেয়ে বেরিয়ে পড়লাম। বাসার বাইরে প্রায় 10 মিনিট অপেক্ষা করার পর একটা রিক্সা দেখা মিলল। সেটা করেই কলেজের জন্য রওনা দিলাম। আব্বু আম্মুর কথা। অনেক ভালো ব্যবহার করছো ছেলেটার সাথে, তাই না? যেটা করছি সেটাই ওর শাস্তি। শাস্তি? কিন্তু কিসের শাস্তি দিচ্ছ ছেলেটাকে? জান্নাতের সাথে কি করেছে জানো? কি করেছে নিলয়? তোমার ছেলে জান্নাতকে কল দিয়ে বিভিন্নভাবে ভয় দেখিয়েছে।
জেরিকে কিডন্যাপ করে জান্নাতকে হুমকি দিয়েছে, তারপরও বলবে তোমার ছেলে কিছু করেনি? নিলয় শুধুমাত্র আমার ছেলে নয়, ও তোমারও ছেলে। লজ্জা লাগে ওকে এমন ছেলে ভাবতে। ওর মতো সিটার লম্পট ছেলে থাকার থেকে না থাকাই ভালো ছিল। আর একটাও বাজে কথা বলবে না। এগুলো মোটেও বাজে কথা নয়। অন্য একটা মেয়ের জন্য নিজের ছেলেকে খারাপ বানিয়ে দিছো। ও অন্য কোনো মেয়ে নয়, ও আমার একমাত্র বন্ধুর মেয়ে। নিলয়ও আমার ছেলে। আর তোমার এতই নিলয়কে পছন্দ না হয় তাহলে কখনো আমার ছেলেকে কোনো কাজে বাধা দিবে না। আমি নিলয়কে বলে দিব ও যেন তোমার সাথে আর কথা না বলে। আম্মুর এমন কথায় আব্বু অনেকটা বিচলিত হয়ে গেল। কিছু একটা বলতে চেয়েও বলতে পারলো না। আম্মু নিজেও নাস্তা না করে রুমে চলে গেল। রিক্সা করে আসাতে অনেকটা দেরি হয়ে গেছে। সোজা এক্সাম হলে চলে গেলাম। টিচার না আসলেও সবাই আগে থেকে বসে আছে। সিট নাম্বার দেখে বসে পড়লাম। এক্সামের প্রিপারেশন অনেক ভালো ছিল। শুধু আজকেই না, আগে থেকেই এক্সামের প্রিপারেশন ভালো হয়। টিচার এসে এক্সাম দিতে লাগলো। পেপার নিয়ে লিখতে শুরু করলাম। সবগুলো প্রশ্ন লেখার পর হাতে এখনো 15 মিনিট সময় ছিল, তাই খাতাটা দেখতে লাগলাম কোথাও ভুল হয়েছে কিনা। সেদিনের মতো এক্সাম শেষ করে বাসায় চলে আসলাম। এরই মাঝে কয়েকটা এক্সাম শেষ হলো। এই কয়েকদিন জান্নাতের সাথে তেমন কথা বা দেখা কিছুই হয়নি। আগামীকাল ইংরেজি এক্সাম, মানে জান্নাতের এক্সাম। জানি আমাকে ফেল করানোর জন্য আপ্রাণ চেষ্টা করবে, তবুও অনেক ভালো করে প্রিপারেশন নিলাম। পরের দিন বন্ধুদের সাথে এক্সাম হলে ঢুকলাম। কিছু সময় পর অন্য একটা টিচারের সাথে জান্নাত রুমে আসলো। হয়তো আজ আমাদের রুমেই ওর ডিউটি পড়েছে। বেল পড়তেই সবাইকে এক্সাম পেপার সবটাই আমার জানা, তাই দেরি না করে লিখতে শুরু করলাম। কিন্তু আমার এক্সাম হয়তো ওর সহ্য হচ্ছিল না। কাছে আসলো। স্ট্যান্ড আপ। কেন? স্ট্যান্ড আপ। দাঁড়িয়ে গেলাম। হোয়াট? আমি চিট করছি? তুই কত ভালো ছেলে সেটা আমার জানা আছে। চিট কোথায় আছে বের কর। আমার কাছে কোনো চিট নেই। স্যার এদিকে আসুন তো। হ্যাঁ বলেন। ওকে চেক করেন তো। স্যার আমার কাছে কোনো চিট নেই। জান্নাত ম্যাম, নিলয় তেমন ছেলে নয়। আমি যেটা বললাম সেটা করেন। নিলয় বিরিয়ানি। স্যার সত্যিই বলছি, আমার কাছে। আমি জানি নেই, কিন্তু ওনার জন্য এমন করতে বাধ্য হচ্ছি। শার্টের ভাঁজ খুলে চেক করেন। খুলে দিলাম। আরো কিছু সময় চেক করলো। ওর কাছে কোনো চিট নেই। আবার চেক করেন। আর একটা বার আমাকে কেউ টাচ করবে না। তোর জায়গা যদি অন্য কেউ হতো, এতটা সময় ওর কি অবস্থা করতাম নিজেও জানি না। আমাকে এভাবে লিখতে না দেওয়ার প্রথম এবং প্রধান কারণ হচ্ছে আমাকে ফেল করানো। আমি যদি ফেল করি ক্লাসের একটা স্টুডেন্ট পাস করতে পারবে না। পাওয়ার দেখাচ্ছিস তাই না? এই যে টেবিল থেকে বই নিয়ে আমার সিটে বসলাম, পারলে এই বই নিয়ে দেখা। আর একটা বার যদি আমাকে এইভাবে ডিস্টার্ব করিস, আমার থেকে খারাপ আর কেউ হবে না। প্রচন্ড রাগ উঠে গেছে মাথা। এক্সাম হল না হলে কি হতো আল্লাহ ভালো জানেন। 2 মিনিট পর শান্ত হওয়ার পর আবার পুনরায় লিখতে লাগলাম, তবে বইয়ের সাহায্য না। এটা শুধু জান্নাতকে দেখানোর জন্য করা। প্রায় 15 মিনিট পর এমন ভাবে কেটে গেছে। দ্রুত লিখতে লাগলাম। ওয়ার্নিং বেল বেজে গেল। এখনো একটা প্রশ্ন লিখতে হবে। এক্সাম শেষ হওয়ার ঠিক আগ মুহূর্তে লেখা শেষ হলো। রিভিশন দেওয়ার কোনো সময় পেলাম না। বেল বাজার সাথে সাথে সবার আগে আমার খাতাটায় জান্নাত কেড়ে নিল। তবুও চুপচাপ মেনে নিলাম। বাইরে এসে বন্ধুদের থেকে বিদায় নিয়ে হেঁটে বাসার দিকে রওনা দিলাম। রিক্সা ভাড়ার টাকাটাও এখন কাছে নেই। কিছুটা সময় হাঁটার পর জান্নাতের গাড়ি এসে সামনে থামলো। ভেতর থেকে আঙ্কেল বের হতে সালাম দিলাম। তুই হেঁটে যাচ্ছিস কেন? হেঁটে যাওয়ার মতো কাজ করলে তো হেঁটেই যেতে হবে, তাই না স্যার? বুঝলাম না, কি করছিস তুই? আপনাদের জেনে আর লাভ নেই। আয় গাড়িতে ওঠ। তোকে নামিয়ে দিয়ে আমি আর জান্নাত বাসায় চলে যাব। ধন্যবাদ, তবে আমি একা যেতে পারবো? একটা রিক্সা করে যা। টাকা নেই রিক্সা ভাড়া। এই নে টাকা। রাস্তার ফকির না আমি। আর আপনার বন্ধুকে যেসব কথা বলেছেন সেসবের জন্য ধন্যবাদ আঙ্কেল। কিছু একটা বলতে যাবে, তখন রিয়ার ডাকে বাম পাশে তাকালেন। একটা রিক্সায় বসে আছে, হয়তো বাসায় যাচ্ছে। নিলয়, বাসায় যাবে না? যাব। আসো, তোমাকে নামিয়ে দিয়ে যাই। আসছি আঙ্কেল, বাই। দাঁড়া। জি বলেন। তোর বাবাকে আমি সবকিছু বলছি। আমার থেকে আপনি এবং আপনার মেয়ে ভালো জানেন। ভালো থাকবেন।
আঙ্কেলকে আর কোনো কথা না বলতে দিয়ে রিয়ার সাথে রিকশায় উঠে পড়লাম। তাড়াতাড়ি যেতে বলো। মামা চলো এখন। আর স্যারের সাথে এখানে কি কথা বলেছিলে? এমনি এক্সাম কেমন হয়েছে এসব। ও স্যার তোমার পরিচিত? আব্বুর ফ্রেন্ড। ও কাল তো লাস্ট এক্সাম তাই না? তো 15 দিন আর কেউ কলেজে আসবে না। প্রতি বছরই এমন হয়। রিয়ার সাথে কথা বলতে বলতে বাসায় চলে আসলাম। রিক্সা থেকে নেমে রিয়াকে বিদায় দিয়ে বাসায় চলে আসলাম। রাতে পড়াশোনা শেষ করে ভাইয়ার রুমে গেলাম। ভাইয়া আসবো? হ্যাঁ আয়। ঘুমাস না এখনো? অফিসের কাজে করছিলাম একটু। ও, কিছু বলবি? আমার কিছু টাকা লাগবে। যেসব টাকা ছিল রিক্সা ভাড়া দিতে শেষ হয়ে গেছে। রিক্সা ভাড়া মানে? সেদিনের সব কথা বললাম। মন খারাপ করিস না, আর এই নে ওয়ালেট থেকে 5,000 টাকা দিয়ে। এত টাকা লাগবে না, 500 দিলেই হবে। যেটা দিলাম সেটা রেখে দে। কিন্তু কোনো কথা না, যা এখন ঘুমিয়ে পড়। ভাইয়ার রুম থেকে বের হলাম, সাথে সাথেই ভাইয়া নিজেও বের হয়ে নিচে গেল। কোথায় যাচ্ছিস? নিচে। কেন? অফিসের কাজ নিয়ে আব্বুর সাথে কিছু কথা ডিসকাস করতে হবে। ও, তুই ঘুমিয়ে যা। ঠিক আছে। আর কোনো কথা না বাড়িয়ে রুমে এসে ঘুমিয়ে গেলাম। পরের দিন অনেক সকালে ঘুম ভেঙে গেল। ফ্রেশ হয়ে নিচের দিকে দেখলাম কেউ নেই। রেডি হয়ে বাসা থেকে বেরিয়ে পড়লাম। ঘড়িতে তাকিয়ে দেখলাম এখনো দেরি, অনেক সময় বাকি আছে। তাই একটা রেস্টুরেন্টে এসে সকালে নাস্তা করে বের হলাম। ভাবছি জান্নাতকে আবার সরি বলবো খারাপ ব্যবহারের জন্য। হাতে এখনো অনেক সময় আছে, তাই হেঁটে হেঁটেই কলেজে আসলাম। গতকালের মতো আজকেও জান্নাত আমার রুমে এসে পড়েছে। টাইম প্রায় শেষ, অনেক আগে লেখা শেষ হয়ে গেছে। শুধু জান্নাতের জন্য বসে আছি। এক্সাম টাইম শেষতেই পেপার টান দিয়ে নিয়ে রুম থেকে বের হয়ে গেল। টেবিলের উপর যে ফোন রেখে গেছে সেটা হয়তো খেয়ালই করেনি। ফোনটা হাতে নিয়ে জান্নাতের পিছু পিছু হাঁটতে শুরু করলাম। বারবার ডাকতে লাগলাম, কিন্তু কোনো সাড়া দিচ্ছিল না। কোনো উপায় না পেয়ে হাত ধরলাম। এতটা সময় ডাকছি, শুনতে পাও না? জানোয়ার কথাকার, তুই আমাকে স্পর্শ করার সাহস কোথায় পেলি? তোর মতো কুলাঙ্গার ছেলের জন্য স্কুল কলেজের ম্যাডামরা নির্যাতিত। কুত্তা, তোকে আমি খুব শীঘ্রই কলেজ থেকে তাড়ানোর ব্যবস্থা করছি। আমার কথাটা একবার। কোনো কথা বা? আপনার ফোন। জান্নাতকে ওর ফোন দিয়ে একটা সেকেন্ডের জন্য দাঁড়িয়ে থাকতে পারছিলাম না। মাথাটা জিনজিন করছিল। একটা রিক্সা নিয়ে বাসায় চলে আসতে লাগলাম। মাথার মধ্যে কিছু কথা ঘুরপাক খাচ্ছিল। কেন জানি আমি জান্নাতের এমন বাজে কথায় কোনো প্রতিবাদ করলাম না। যেখানে কলেজের সব স্টুডেন্টদের মাঝে থাপ্পড় আর বাজে কথা বললো, সেখানে আমি চুপ করে থাকলাম কেন? নিজের মধ্যে একটা অনুশোচনা কাজ করছে। এসব ভাবতে ভাবতে বাসায় চলে আসলাম। আগে থেকে আব্বু আম্মু আর ভাইয়া নিচে বসে কিছু একটা কথা বলছিল। ওনাদের সাথে কোনো কথা না বলে রুমে আসতে লাগলাম। নীলয়, এদিকে আয়। বলো। তোর সাথে এত কিছু হয়ে গেছে, আমাদের একবারও বলার প্রয়োজন মনে করলি না? আমার সাথে আবার কি হবে? নীলয় আমাদের সব কথা বলছে। ও, কি? ও, আর তোর গালে এটা কি? রিক্সা আসতে অ্যাক্সিডেন্ট করেছিল। আমার ওপর রেগে আসিস? না। তাহলে কথা বলছিস না কেন? তুমি আমার সাথে কথা বললে বিরক্ত হও, তাই তোমাকে বিরক্ত করি না। তোর সাথে এমন ব্যবহার করা আমার একদম ঠিক হয়নি, আমাকে ক্ষমা করে দে বাবা। কি বলছো তুমি এসব? তুমি আমার কাছে কেন ক্ষমা চাইবে? বাবারা কখনো ছেলেদের কাছে ক্ষমা চাইতে নেই। তাহলে বল, আমার সাথে রাগ করে থাকবি না আর কখনো? ঠিক আছে, থাকবো না। ফ্রেশ হয়ে আয়, একসাথে লাঞ্চ করব। রুমে এসে বাথরুমে ঢুকবো, তখনই পেছন থেকে কারো হাত কাঁধের উপরে পড়লো। ঘুরে তাকাতে দেখলাম ভাইয়া। তুই এখানে আসতে গেলি কেন? তোর গালে ওটা কিসের দাগ? ছাড় না এসব। তুই বলবি কি না? থাপ্পড়ের। কে মারছে? আজকের সব কথা বললাম। তুই থাক, আমি আসছি। কোথায় যাচ্ছিস? ওই মেয়েটাকে উচিত শিক্ষা দিতে। সেটার দরকার নেই। আর এসব জেনে আব্বু আম্মু কেউ জানে না। কিন্তু নিলয়। ভাইয়া। ঠিক আছে, ফ্রেশ হয়ে নিচে আয়। কয়েকটা দিন এভাবেই কেটে গেল। বন্ধুদের সাথে আড্ডাতে না যাওয়া,
বাসায় থেকে খাওয়া দাওয়া আর ঘুমটাই যেন রুটিন হয়ে গেছে। প্রায় 1 সপ্তাহ বাসার বাইরে যাওয়া হয় না। রাতে আম্মু খাওয়ার জন্য ডেকে গেলেন। খাবার টেবিলে বসে আছি, তখন ভাইয়া বলল, আব্বু আমি চাইছি নিলয় তার বাসায় গিয়ে কয়েকদিন থেকে আসুক। বাসায় একা একা থেকে হয়তো বোরিং হয়ে গেছে। আর সেখানে অরিতার ছোট বোন কায়রা কানাডা থেকে বাসায় আসছে, ওর সাথে ঘোরাঘুরি করলে হয়তো মন ভালো হয়ে যাবে। আর আলাদা করে অরিতা তো আছেই। কথা ভুল বলিস নাই। হ্যাঁ বলো। কাল তাহলে রওনা দে। ভাইয়া আমি তোর শালিকে চিনি না, তাহলে সময় কাটাবো কি করে? আস্তে আস্তে পরিচিত হবি। ও কি, ও কাল সকাল হতে রওনা দিবি? সবাই মিলে খাবার খেয়ে রুমে আসলাম। ভাবের বোন আয়রাকে কখনো দেখিনি, কথা বলা তো অনেক দূরের কথা। যতটুকু জানি মেয়েটার প্রচুর পরিমাণে জেদ, সে যেটা বলবে সেটাই নাকি হবে। ভাইয়া ভাবির বিয়ের সময় প্রিয়ার থেকে শুনেছিলাম এক্সামের জন্য বিয়েতে আসতে পারেনি। সে যাই হোক, এসব ভেবে আমার লাভ নেই, এখন ঘুমিয়ে যাওয়াই ভালো হবে। রুমের লাইট অফ করে ঘুমিয়ে গেলাম। সকালে ঘুম থেকে উঠে রেডি হয়ে নিচে আসলাম। নীল, তুই ওর সাথে যাবি নাকি? না, ও একাই যেতে পারবে, তাছাড়া আজ অফিসে একটা মিটিং আছে। গাড়ি নিয়ে যাবি? না, বাসে করে যাব। রেগে আছিস আমার উপর? আব্বু আমি একদম রেগে নেই। গতকাল তোমরাই বলেছো সেখানে কিছুদিন থাকতে, আর ওখানে যদি ভালো না লাগে কোথাও ঘুরতে যাব, তাই গাড়ি নিয়ে কোনো লাভ নেই। যেটা ভালো মনে করিস। রেসপেক্ট করা আছে। না, আর ড্রেস নিয়ে যাব না। কেন? দরকার হলে সেখান থেকে কিনে নিব। ঠিক আছে। এখন সব কথা রেখে নাস্তা করো। সবাই মিলে নাস্তা করে আমি রওনা দিলাম। বাসায় থাকতে ভালো লাগছিল না, আবার যেতেও ভালো লাগছিল না, কিন্তু সবার কথার জন্যই যেতে হচ্ছে। রিক্সা করে বাস স্টপে আসলাম। প্রায় 15 মিনিট পর বাস আসলো। বাসে উঠে সিটে বসলাম। মাথার মধ্যে জান্নাতের কথাগুলো শক্ত করে চেপে বসেছে, কোনোভাবেই ভুলতে পারছি না। ভুলে যেতে হবে এই ভালোবাসাকে। যে আমাকে বিশ্বাস করতে পারে না, সে মানুষের কাছে এটা ভালোবাসা না। মোবাইলে গান শুনতে শুনতে বাস থামলো। গাড়ি থেকে নেমে একটা রিক্সা নিলাম। এখনো 10 মিনিটের রাস্তা। মিষ্টি রোদে রিক্সায় যেতে ভালোই লাগছে। ভাবিদের বাসার ঠিক আগের মুহূর্তে একটা স্কুলে চোখ আটকে গেল। ছেলে মেয়েরা স্কুলের র্যালির জন্য স্কুলের মাঠে দাঁড়িয়ে আছে। দেখতে ইচ্ছে করলেও আর দেখা হলো না। ভাবিদের বাসার সামনে এসে রিক্সাওয়ালাকে ভাড়া চুকিয়ে ভিতরে আসলাম। কাকে চাই? গেট খুলে ভিতরে এক পা দিতেই এমন একটা প্রশ্ন শুনতে হলো। সামনে তাকিয়ে দেখলাম কিচ্ছু মেয়ে আমার দিকে তাকিয়ে আছে। একদম বিরক্তিকর লাগছিল। পাশ কাটিয়ে আসতে যাব, তখনই একটা মেয়ে সামনে এসে দাঁড়ালো। তুই কে রে? আর কাকে চাস? তুই কথা বলতে পারিস না? কি যেটা বললাম সেটার উত্তর দে। ভিতরে যাই, জানতে পারবেন। তোকে এখন বলতে বলছি মানে এখনই বলবি। বাই। পুনরায় পাশ কাটিয়ে আসতে যাব, কিন্তু হাত ধরে টান মেরে সামনে দাঁড় করালো। মেজাজটাই খারাপ করে দিল মেয়েটা। শালা চিনি না, জানি না পরিচয় দিব বা কোন জন্যে। তোকে বললাম না পরিচয় দিতে। তুই কে? কি তুই আমাকে তুই করে বলছিস? জানিস আমি কে? জানি না বলেই প্রশ্ন করছি, তুই কে? আমি এই বাসার মেয়ে। আর তোর মতো ফকির এই বাসায় কি করতে আসছে ভালো করেই জানি। বাসা থেকে বের হ, তোকে ভিক্ষা দিব না। সরি, কিসের ভিক্ষা? তোকে দেখেই বোঝা যাচ্ছে আজ তো একটা ভিক্ষুক। তোর নাম কি? আহিরা চৌধুরী। ওহ, ওকে বাই। আর কোনো কথা না বলে বাসা থেকে বের হব, তখনই পেছন থেকে ভাবির ডাক শুনলাম। নিলয় কোথায় যাচ্ছিস? বাসায়। কেন? ভিক্ষুকদের বাসায় নেয়ার থেকে না নেওয়া সবার জন্য বেটার। কি বলছিস এসব? তোমার বোনের থেকেই সব শুনো। আয়রা তুই ওকে কি বলেছিস? তুই এখন নিলয়কে সরি বল। আমি সরি বলবো কেন? যেটা বললাম সেটা কর। সরি। গুড। নিলয় ভিতরে চল। ভাবির সাথে ভিতরে আসলাম। ভাবির ছোট মা আর আন্টি বসেছিল, তাদের সালাম দিলাম। আসতে কোনো সমস্যা হয়নি তো? না আন্টি। আম্মু পরে কথা বলবে, এখন ওকে একটু রেস্ট নিতে দাও। নিলয় চল। চলো। একটা রুমে নিয়ে আসলো।
আমার ছোট মা কোথায়? ঘুমাই, তুই ফ্রেশ হয়ে নিচে আয়, আমি তোর জন্য খাবারের ব্যবস্থা করছি। ঠিক আছে। বিকেলবেলা ছাদের কোনায় দাঁড়িয়ে সিগারেট খাচ্ছি, কিন্তু কোথায় যেন আয়রা আসলো। এই বাসায় এসব খাওয়া নিষেধ। কোথাও লেখা আছে? এটা মৌখিক নিয়ম। শোনো, তোর এসব নিয়ম আমি মানতে পারবো না, আর এখান থেকে তুই যা। ও হ্যালো, এটা আমার বাসা। তো আপনি নিচে যান। ওকে ক্যাশ। আহ, বদমাইশ ছেলে, তোর সিগারেটের জন্য আমার হাতে ফসকে পড়ে গেল। তোকে ক্যাশ ধরতে বলছে কে? তুই তো দিলি। দিলাম আর ধরতে হবে নাকি? আমি এক্ষুনি আপুকে বলে দিচ্ছি। বেস্ট অফ লাক। ধুর। রেগে গিয়ে ছাদ থেকে নেমে গেল। যেতে যেতে আমার গোষ্ঠী উদ্ধার করছে, সেসব আপনাদের জানতে হবে না। আর কিছু সময় ছাদে থাকার পর রুমে এসে মুখ ধুয়ে নিলাম। রাতে খাবার খেয়ে ঘুমিয়ে গেলাম। পরের দিন বৃষ্টির মতো মুখে পানি পড়তে লাফ দিয়ে উঠলাম। সারাটা শরীর ভিজে গেছে। দাঁত কটমট করে সামনে তাকাতে রাগটা আরো বেড়ে গেল। ভাবের বজ্জাত বোন বালতি হাতে করে 32টা দাঁত বের করে দাঁড়িয়ে আছে। ওই সিমরি, তোর এমন করতে লজ্জা লাগে না? অচেনা একটা ছেলের সাথে এমন ব্যবহার করিস? তুমি গতকাল আমাকে কি করছিলে ভুলে গেছো? আর অনেকবার ডাকছিলাম, কিন্তু তুমি কুম্ভকর্ণের মতো নাক ডেকে ঘুমাচ্ছিলে। কোনো উপায় না পেয়ে এমন করছি। আমি এখন কি পরবো? দূর। তোমার আলাদা ড্রেস নেই? তোর চোখ নেই? গতকাল আমি একদম খালি হাতে এখানে আসছি। সরি, একদম ভুলে গেছিলাম। তুমি ফ্রেশ হয়ে নিচে আসো, নাস্তা করে শপিং করতে বের হবে। তুই রুম থেকে বের হ। তুমি করে বললে আমার কেমন জানি লাগে। তবুও বলবো, যা ভাগ এখান থেকে। যাচ্ছি। আয়রা রুম থেকে বের হওয়ার পর ফ্রেশ হয়ে একটা টি শার্ট পরে নিচে আসলাম। নিলয়, আয় এখানে বস। আভা কোথায়? ছোট মার কাছে আছে। ওহ। আয়রা কোথায় গেল? আবার সাথে আছে। সবাই মিলে নাস্তা করে রুমে আসলাম। ফোনে গান বাজিয়ে গেম খেলতে লাগলাম। হঠাৎ ভাবি আয়রা আভাকে নিয়ে রুমে আসলো। কি করছিস? এই তো বসে আছি। আয়রা বললো তোর নাকি শপিং করতে হবে। ড্রেস আনা হয়নি বাসা থেকে। তুই আর আয়রা তাহলে ঘুরে আয়। আমি একাই যেতে পারবো। দেখলে আপু, তোমার দেবরের ভাব অনেক। তুই চুপ কর আর ওকে সাথে নিয়ে যা, ভালো লাগবে দুজনের। কি আর ওনার কথা বলা দেখে মনে চাই ডিসম মেরে দাঁত ফেলে দিই। একদম স্পিকলেস। আয়রা, চুপ থাকবি তুই? ওকে চুপ। ভাবি, তোমার বোনকে রেডি হতে বলো। আমি রেডি। তাহলে চলো। আপু, গাড়ি নিয়ে যান প্লিজ। যদি অ্যাক্সিডেন্ট করিস? দেখে শুনে চালাবো। পাক্কা তো? একদম। ঠিক আছে, নিচে থেকে চাবি নিয়ে যা। ওকে। আভাকে ভাবের কাছে দিয়ে দুজন বাইরে এসে গাড়িতে উঠলাম। আয়রা কোনো কথা না বলে প্রথম গাড়ি স্টার্ট করে ড্রাইভ করতে লাগলো। বিদেশ থেকে আসা মেয়েরা সামান্য গাড়ি চালানোর ব্যাপার না, তবে তার গাড়ি চালানো দেখে জান্নাতের কথা মনে পড়ে গেল। নিজের অনিচ্ছা সত্ত্বেও বারবার সেই মায়াবী চেহারাটাই চোখের সামনে ভেসে উঠছে। তুমি কি আমার প্রতি রেগে আছো? না। তাহলে চুপ করে আছো কেন? এমনি ভালো লাগছে না। আমরা কি ফ্রেন্ড হতে পারি? আমি আয়রা। নতুন করে পরিচয় হওয়ার কি আছে? তুমি বলবে কি না? আমি নিলয়। তোমার কোনো গার্লফ্রেন্ড আছে? এসব শুনতে ভালো লাগছে না। ওকে, এসব বাদ। আচ্ছা নিলয়, তুমি কি সবসময় এমন চুপচাপ থাকো? ভাবির থেকে জেনো। আপু বলে তুমি অনেক বেশি কথা বলো। ঠিকই বলছি, কিন্তু এখন মন খারাপ, তাই কথা বলতে ভালো লাগছে না। কেন? মলে চলে আসছি, নামো এখন। ওকে। দুজন মিলে মলের ভিতরে গিয়ে ড্রেস পছন্দ করতে লাগলাম। কথায় আছে, মন খারাপ থাকলে কোনো কিছুতেই মন বসে না।
ঠিক সেটাই হয়েছে। আমার এমন মুড দেখে ভাইয়া কিছু ড্রেস সিলেক্ট করলো। দেখতে খুব একটা খারাপ না, তাই আমিও হ্যাঁ বলে দিলাম। আমার জন্য দুটো শার্ট, দুটো প্যান্ট আর কিছু টি শার্ট নিল, আর নিজের জন্য একটা ব্ল্যাক আর ব্লু কালারের ড্রেস নিল। এখন চাই? তো এখানে কি থাকতে আসছি নাকি? কখনো সুন্দর করে কথা বলতে পারো না? পারি, বাট তোমাকে বলবো না। ঢং। মল থেকে বের হতেই দুজন গাড়িতে উঠলাম। নিলয়, হুম। তোমার ইচ্ছে কি? কিছুই না। আর তোমার এসব আজারা পেশাল বন্ধ করো, না হলে কানের নিচে একটা মারবো। আমার বাবা স্বয়ং বৃষ্টি মহাদয়, আর তুমি আমাকে মারার হুমকি দাও? তোমার সাহস তো কম না। থু। ইয়া, এমন করলা কেন? ইচ্ছা। অনেকটা সময় ড্রাইভ করার পর চোখ পড়তেই বুকের মধ্যে একটা ভয় কাজ করতে লাগলো। আয়রা, গাড়ি থামাও। কেন? আমি বলছি তাই। কিন্তু কেন? গাড়ি থামাও। কি হয়েছে? তুমি বাসায় যাও, আমি পরে যাব। কোথায় যাবে? পরে বলবো, যাও এখন। ওকে, বাই। আর কোনো কথা না বাড়িয়ে আয়রা চলে গেল। যতটা সামনে এগোতে লাগলাম ঠিক ততটাই মনের ভিতর ভয় হতে লাগলো। খারাপ কিছু হয়নি তো ওর সাথে? মেয়েটির পেছনে গিয়ে কাঁধে হাত রেখে বললাম, জেরি। কে? তু। ভাইয়া, তুমি এখানে কি করছো? তার আগে তুই বল, তুই এখানে কেন? গত 3 মাস তো এখানেই আছি। 3 মাস তুই এখানে, কিন্তু কেন? এসব জেনে আর কি হবে? তুমি বলো, তুমি এখানে কি করতে আসছো? তোকে যেটা বললাম সেটার উত্তর দে। ভাইয়া প্লিজ। এখানে বস আর বল তুই এখানে কেন। আর একটাও যদি মিথ্যা কথা বলছিস তো আমার থেকে খারাপ কেউ হবে না। জেরি কিছু না বলেই কান্না করে দিল। কান্না করিস না, খুলে বল আমাকে কি হয়েছে। বলছি। সেদিন তোমাদের বাসা থেকে ফিরেই শুরু হয় আমার উপর বাজে ব্যবহার। অনেক ভয় পেয়ে গেছিলাম, তাই বাসায় গিয়ে প্রথমেই আমি রুমে চলে যাই। কিন্তু কিছু সময় পর আপু আমার রুমে আসে, অনেক বেশি রাগান্বিত অবস্থায়। তোর লজ্জা করে না অচেনা একটা ছেলের সাথে প্ল্যান করে নিজের পরিবারকে কষ্ট দিতে? কি হলো, কথা বলছিস না কেন? আমাকে মারছো কেন? তোকে আমি মেরেই ফেলবো। এত যদি কিডন্যাপ হওয়ার শখ ছিল তাহলে আমাকে এসবের মাঝে এনে ভয়ে রাখার দরকার কি ছিল? আপু প্লিজ আমাকে ছেড়ে দাও, আমার অনেক কষ্ট হচ্ছে। এখন কষ্ট হচ্ছে, তখন আমার কি হয়েছিল? আমাকে প্লিজ মাফ করে দাও, আমি আর কখনো এমন করব না। তোকে আমি মাফ করব না। আপু দয়া করে আমার চুল ছেড়ে দাও, অনেক কষ্ট হচ্ছে আমার। তোর এই মিথ্যা নাটক একদম আমার সামনে করবি না। আর তোর নিলয়কে বল তোকে বাঁচাতে, বল বাঁচাতে। আপুকে দেখে আমি অনেক ভয় পেয়ে যাই। আমি জানি ও অনেক রাগী, মাঝে মাঝে তার রাগী চেহারা দেখলেও এমন রাগী চেহারা দেখিনি। আমি তখন আর কিছু বলছিলাম না। আপু আমার চুল ধরে বারবার চড় থাপ্পড় দিচ্ছিল, কিন্তু আমার একটা কথা মনে পড়তেই নিস্তব্ধ হয়ে যাই। মুখ বুজে তার সব অত্যাচার সহ্য করতে লাগলাম। অনেক সময় আপু আমাকে মারার পর ধাক্কা দিয়ে ফেলে দিয়ে চলে যায়। হয়তো সে খেয়ালই করছিল না আমার মাথাটা টেবিলের সাথে লেগে কপাল কেটে গিয়ে রক্ত বের হচ্ছে। আপু রুম থেকে বের হয়ে যাওয়ার পরেও আমি ঠিক সেভাবেই পড়েছিলাম। সত্যি বলতে আমার ওঠার শক্তি ছিল না। থাপ্পড় খেয়ে ঠোঁট দিয়ে আর কপাল দিয়ে রক্ত বের হচ্ছিল। অনেকটা সময় পর আস্তে আস্তে উঠে রুমের দরজা আটকিয়ে দিলাম। ড্রয়ার থেকে ফার্স্ট বক্স মেডিসিন বের করে রক্ত মুছে মলম লাগিয়ে নিলাম। বারবার কান্না থামাতে গিয়েও পারছিলাম না। ইচ্ছে করছিল জোরে চিৎকার করি, কিন্তু ভয় ছিল যদি আবার আপু আমাকে রুমে এসে মারে। ভাইয়া, তোমরা হয়তো জানো না আমার ছোট থেকে শ্বাসকষ্টের রোগ আছে। অনেক কষ্ট করে কান্না থামিয়ে বিছানায় শরীরটা এলিয়ে দিলাম। বুঝতেই পারিনি কখন ঘুমিয়ে গেছিলাম। বিশ্বাস করো, আমি যদি সেই সময় মারা যেতাম তাহলে অনেক খুশি হতাম, কিন্তু সেটা হয়নি। চোখ খোলার পর পাশের ডক্টর আর আব্বুকে দেখতে পেলাম। আমাকে চোখ খুলতে দেখে আব্বু বলল, একটু দেখে চলাফেরা করতে পারিস না? জান্নাত যদি না থাকতো তাহলে তো খারাপ কিছু হয়ে যেত, তাই না? আব্বুর কথা শুনে বুঝতে পারছিলাম আপু ওনাকে ভুলভাল বুঝিয়ে দিচ্ছে। এখানে শেষ না ভাইয়া। সারাটা সময় আমার উপর অত্যাচার করত। শ্বাসকষ্ট অনেক বেড়ে যেত তার এমন ব্যবহার দেখে। রাতে বসে বসে পড়ছিলাম, তখন আপু রুমে আসলো। হই আর জামা কাপড় গুছিয়ে নে। কেন? কাল থেকে তুই হোস্টেলে থাকবি। আপু প্লিজ,
আমাকে হোস্টেলে দিও না, আমি একা একা থাকতে পারবো না। যেটা বললাম সেটা করবি। যদি সকাল সকাল রেডি না হয়ে থাকিস তাহলে আমার থেকে খারাপ কেউ হবে না। এটুকু বলে রুম থেকে বের হয়ে গেল। কান্না করছিলাম, অনেক বেশি কান্না করছিলাম। তখনই আম্মুর কথা মনে পড়তেই দেয়ালে টাঙানো ছবি পেড়ে রুমের দরজা আটকিয়ে দিয়ে আম্মুকে প্রশ্ন করছিলাম, কেন আমাকে একা রেখে চলে গেল? জানো, আমার অনেক কষ্ট হয়, সহ্য করতে পারছি না আমি। তোমার সাথে যদি আমাকেও নিয়ে যেতে তাহলে তোমার মেয়ে আমার উপর এমন অত্যাচার করতে পারতো না, বরং আমি আর তুমি মিলেই ওপারে ভালোই থাকতাম। জানো আম্মু, আমি তো তোমাকে জ্ঞান হারাবার আগেই হারিয়েছি। কিন্তু আপুকে পেয়ে ভেবেছিলাম হয়তো তোমার শূন্যতা বুঝতে দিবে না, কিন্তু সেটা আমার ভুল ধারণা ছিল মাত্র। সব সময় আমার সাথে খিটখিটে ব্যবহার করতো, আর এখন কি করছে সবটাই তুমি দেখতে পারছো। প্লিজ আম্মু, আমাকে তোমার কাছে নিয়ে যাও, আমি আর থাকতে পারছি না। অনেকক্ষণ আম্মুর ছবি নিয়ে কান্না করার পর ঘুমিয়ে গেলাম। সকাল হতেই দরজা ধাক্কানোর শব্দ পেয়ে উঠে গিয়ে দরজা খুলে দিলাম। আপু দাঁড়িয়ে রাগে চোখে দাঁড়িয়ে আছে। তুই রেডি হস নাই? প্লিজ আপু, আমাকে বাসায় রেখে দাও। প্রমিস করছি আমি কখনো তোমাকে বিরক্ত করব না, কখনো তোমার সাথে কথাও বলবো না। 10 মিনিটের মধ্যে রেডি হবি। বলে আপু চলে যায়। বুঝতে পারছিলাম আমাকে এখন এটাই করতে হবে। সবকিছু প্যাক করে নিলাম। আব্বু কিছু বলতে পারছিল না, কারণ উনি আমাদের ঘটনা সঠিকভাবে জানতেই পারছিলেন না, আমিও বলছিলাম না। যদি আপুকে কিছু বলে সেই ভয়ে, কেননা আব্বু আপুকে কিছু বললে পরে আবার আমাকে মারবে। আপুর সাথে বাসা থেকে বের হয়ে এই স্কুলে আসি। এখানে আমাকে ভর্তি করিয়ে দেওয়ার পর হোস্টেলে থাকার জন্য একটা রুম ঠিক করে দেয়। তারপর আপু চলে যায়। সপ্তাহে একদিন আব্বু আমাকে দেখতে আসে। আব্বুকে জড়িয়ে ধরে অনেক কান্না করি। আব্বু হয়তো কিছুটা হলেও বুঝতে পারে আমি এখানে একদম ভালো নেই। সপ্তাহের একদিন আব্বুর সাথে ঘোরাঘুরি করলেও অন্য 6 দিন বাজে ছেলেদের থেকে জঘন্য গালিগালাজ শুনতে হয়। আমি এখানে একদম ভালো নেই ভাইয়া। মাঝে মাঝে শ্বাসকষ্ট এতটাই বেড়ে যায় কোনো কথাই বলতে পারি না। এটুকু বলেই জেরি ফুফিয়ে ফুফিয়ে কান্না করতে লাগলো। নিজের চোখ দিয়ে কখন জল বেরিয়ে পড়ছে সেটা খেয়ালই করিনি। জেরির চোখের জল মুছে দিয়ে একটা রিক্সা নিলাম। ভাইয়া, কোথায় যাচ্ছ আমাকে নিয়ে? ভাবিদের বাসায়। তাহলে ভাবিদের বাসায় আসছিলে তুমি? ভাবির বাসার সামনে এসে রিক্সা থেকে দুজনে নামলাম। জেরিকে সাথে নিয়ে ভিতরে যেতেই আয়রা এগিয়ে এসে জিজ্ঞেস করলো, মেয়েটা কে নিলয়? ভাবিকে একটু ডেকে দিবে? জেরি, তুই এখানে আয়, বস বস। ভাবি, তোমার সাথে আমার কিছু কথা আছে। কি কথা? আলাদা ভাবে। ঠিক আছে, জেরিকে নিয়ে রুমে আয়। জেরি চলো। জেরিকে সাথে নিয়ে ভাবের রুমে আসলাম। এরা কোনো কথা না বললেও সে নিজেও ভাবের রুমে আসছে। এখন বল, জেরিকে এই বাসায় রাখা যাবে? কেন? জেরি এখানকার একটা হোস্টেলে থেকে পড়াশোনা করছে, কিন্তু কিছু বাজে ছেলে ওকে উত্ত্যক্ত করে। তুমি যদি না পারো তাহলে আমাকে অন্য একটা ব্যবস্থা করতে হবে। ভাইয়া, আমি হোস্টেলেই ঠিক আছে। চুপ। আর আমি আব্বু আম্মুর সাথে কথা বলছি। আর আয়রা, তুই ওকে তোর রুমে নিয়ে যা। ঠিক আছে। তারপর আয়রা জেরিকে সাথে করে নিয়ে রুমে চলে গেল। তারপর দুজন চলে যাওয়ার পর ভাবিকে সব খুলে বললাম। ভাবি আশ্বাস দিল আঙ্কেলের সাথে কথা বলে কিছু একটা ব্যবস্থা করবে। তাই সেখান থেকে চলে এলাম, রুমে আসলাম। মেয়েটা তোমার কি হয়? রুমে আসতে এমন একটা প্রশ্ন শুনলাম, সামনে তাকিয়ে দেখলাম আয়রা বিছানার উপর বসে আছে। ভাবছি বলবো নাকি বলবো না, আর মেয়েটা খারাপ না, ভালোই আছে। তাই বললাম, আঙ্কেলের মেয়ে আমার ছোট বোন। কিন্তু সে এখানে কেন? তোমাদের বাসায় এখন থেকে থাকবে। কেন? ব্যাস, থাকবে। এত প্রশ্ন করার কি আছে? সবসময় তার আমি উত্তর না দিলে তোমার একদম ভালো লাগে না, তাই না? কি? ড্রেস কোথায়? আলমারিতে সাজিয়ে রাখছি। এখন রুম থেকে বের হও। কি করবে এখন? ফ্রেশ হব। ও, এখন রুম থেকে। আর একটা প্রশ্ন ছিল। পরে জিজ্ঞেস করো, এখন যাও। না, আমার এখন শুনতে হবে। বলতে বাধ্য নই আমি। আমিও যাব না। এত ঢং করার কি আছে? যা বলার তাড়াতাড়ি বলে রুম থেকে বের হও। তোমার গার্লফ্রেন্ড আছে? বউ আছে,
এখন আউট। ঢং। রুম থেকে আয়রা চলে যাওয়ার পর আলমারি থেকে একটা ড্রেস বের করে বিছানার উপর রেখে বাথরুমে গেলাম। গোসল করার পর রেডি হয়ে আয়রার রুমে গেলাম, কারণ সেই রুমে জেরি আছে। রুমের কাছে গিয়ে নক করলাম। আয়রা, ভিতরে আসো। কি করছিস জেরি? আপুর সাথে কথা বলছি। ভালো লাগছে তো বাসাটা? না লাগলেও পরে লাগবে। তোমার কাছে জিজ্ঞেস করছি। শোনো, একদম আমার সাথে এমন করে কথা বলবে না। বললে কি করবে? অনেক কিছু করব। তো করো। আর এখন তুমি ভাবের সাথে আড্ডা দাও, জেরির সাথে আমার কিছু কথা আছে। আমি থাকি না। ভাইয়া, আপুও থাক। আর প্লিজ বাইরে যাও। ঠিক আছে কিউটি, তুমি কথা বলো। ওকে আপু। আয়রা রুম থেকে বের হওয়ার পর জিজ্ঞেস করলাম, ওর সাথে কি কথা বলছিলি? আমাদের সম্পর্কে জানতে চাইছিল। তুই কি বললি? যেটা যেটা প্রশ্ন করছে ঠিক সেটার একদম রাইট উত্তর দিছি। জান্নাতের কথাও বলছিস? একটু একটু। ও, জেরির সাথে কথা বলছিলাম, তখন ভাবি আর আয়রা রুমে আসলো। হয়ে গেছে কি? জেরির থাকার ব্যবস্থা? তোমার হিটলার বাবা রাজি? একদম আমার পাপাকে হিটলার বলবে না। তোমার বাবাকে বলিনি, আমি ভাবির বাবাকে বলছি। ওর আমার মধ্যে পার্থক্য কি? তুমি ভাইয়ের শালী আর ভাবি ভাইয়ের বিয়ে করা বউ, এটাই পার্থক্য। তোমাকে আমি? তোরা থামবি? থেমেই তো আছি। তোর রেজাল্ট কবে দিবে? পরশু। ভাইয়া, আমার কিছু জিনিস হোস্টেলে রাখা আছে, যেগুলো আনতে হবে। তুই চিন্তা করিস না, কাল আমরা যাচ্ছি। ঠিক আছে, আয়রাকে সাথে নিয়ে যাস। এখন চলো লাঞ্চ করব। হ্যাঁ চল। সবাই নিচে এসে নাস্তা করে নিলাম। বিকেল বেলা আয়রাকে সাথে নিয়ে আমি আর জেরি ঘুরতে বের হলাম। খোলামেলা পরিবেশে থাকলে অন্তত জেরির মনটা ভালো থাকবে। অনেকটা পথ আয়রা ড্রাইভ করার পর একটা বিশাল মাঠের কাছে এসে গাড়িটা পার্ক করলো। মাঠ বললে ভুল হবে, চারপাশে ভিন্ন ভিন্ন গাছ দিয়ে পরিপূর্ণ। গাড়ি থেকে নেমে তিনজন একটা গাছের নিচে বসে আড্ডা দিতে লাগলাম। জেরি, তোমার বয়ফ্রেন্ড আছে? আমার আবার কিসের বয়ফ্রেন্ড? সত্যি কথা বলো, আছে কিনা? আছে। ও মা, তার নামটা কি শুনি? নিলয় ভাইয়া। হি হি হি। মজা নাও আমার সাথে? এখানে তো মজা করার জন্য এসেছি। রাইট। যাও, আমাদের জন্য চিপস আনো। সবাই মিলে আনতে যাই। সেটাই ভালো হবে। ওকে, চলো তাহলে। তিনজন মিলে একটা দোকান থেকে চিপস কিনে আরো কিছু সময় ঘোরাঘুরি করার পর সন্ধ্যার আগ মুহূর্ত বাসার দিকে রওনা দিলাম। আয়রা মেয়েটা খারাপ না, সবাইকে সাথে নিয়ে হ্যাপি থাকতে চায়। তার থেকেও ওর একটা জিনিস, সেটা হলো অনেক সহজে মানুষকে আপন করে নিতে পারে, যেটা সবার কাছে কেমন লাগে জানি না, তবে আমার কাছে অনেক ভালো লাগে। আয়রাকে নিয়ে তেমন কোনো কথা বলা হয়নি। এখন বলছি শুনুন। চেহারা ধবধবে সাদা, চুলে লাল রং দিয়ে কালার করা, চোখটা ভিন্ন রকম, সুন্দর চেহারার গঠন, যেটা দেখে যে কেউ ক্রাশ খাবে। আপনাদের সাথে কথা বলতে বলতে বাসায় চলে আসছি। গাড়ি পার্ক করে সবাই ভিতরে গিয়ে ফ্রেশ হয়ে নিলাম। তারপর ডিনার করে ঘুমিয়ে গেলাম। পরের দিন সকালে ঘুম থেকে উঠে নাস্তা করে নিলাম। ভাবির রুমে এসে আভার সাথে খেলতে লাগলাম। অনেকটা সময় পর জেরি আর আয়রা রেডি হয়ে ভাবির রুমে আসলো। ভাইয়া, আমরা রেডি। ওহ ঠিক আছে, চলো। ভাবি, আভাকে নাও। সাবধানে যাস। ওকে। বাসা থেকে স্কুলের দূরত্ব বেশি না, মাত্র 5 মিনিট সময় লাগে, তাই তিনজন হেঁটে রওনা দিলাম। স্কুলে যাওয়ার আগে লাইন ক্রস করার সময় জেরি আগে লাইন ক্রস করলো। আমরা দুজন আশেপাশে তাকিয়ে লাইন ক্রস করে ওর পাশে আসতেই কিছু বাজে ছেলের মন্তব্য শুনতে পেলাম। ছেলেগুলোর দিকে তাকে স্পষ্ট বুঝতে পারলাম অন্য কাউকে না, জেরিকে এসব মন্তব্য করছে। মাথায় যে কি পরিমাণ রাগ হচ্ছিল সেটা বলে বোঝানো যাবে না। ছেলেগুলোর দিকে তাকিয়ে যাওয়ার আগেই আয়রা কাছে গেল। কাকে বাজে মন্তব্য করছিলি জানিস? না আপু। না, একটা মেয়েকে টিস করতে তোদের লজ্জা লাগে না? সরি আপু, আমাদের ভুল হয়ে গেছে। তোরা আমাকে চিনিস? জি জি আপু, ডিসি আঙ্কেলের মেয়ে।
আমাকে টিস করতো। আপু আমাদের ভুল হয়ে গেছে। আর কখনো হবে? না আপু। মনে থাকে যেন। জি আপু। জেরি, এরাই কি তোকে ডিস্টার্ব করে? ভাইয়া। সবগুলোকে থাপ্পড় মার। বাদ দাও ভাইয়া, ওনারা ওনাদের কাজ করতে দাও। ওনারা হয়তো জানে না একটা মেয়েকে টিচ করলে সেই মেয়েটার কতটা কষ্ট হয়। যদি জানতো তাহলে হয়তো এমন করতো না। তোদের বোন আছে? আপু। জেরির মতো যদি তোমাদের বোনকে এভাবে চিট করা হয়, কি করবে তোমরা? হয়তো ছেলেটাকে খুন করবে, তাই না? জি। তাহলে এই মেয়েটাকে কেন টিস করছো? আর ওর দিকে দেখো, সুযোগ পেয়েও তোমাদের সকলকে ক্ষমা করে দিল। সরি ভাইয়া, আমাদের ভুল হয়ে গেছে। প্রমিস করছি আর কখনো এমন হবে না। না হলেই ভালো। জেরি বোন, দয়া করে আমাদের ক্ষমা করে দাও। আমরা আজকের পর থেকে শুধু তোমাকেই না, স্কুলের কাউকেই টিস করব না। নিজের ভুল বুঝতে পারছেন, এটাই অনেক। ছেলেগুলোর থেকে চলে এসে স্কুলের প্রিন্সিপাল স্যারের সাথে কথা বলে হোস্টেল থেকে প্রয়োজনীয় সব জিনিসপত্র নিয়ে একটা গাড়িতে নিয়ে বাসায় চলে আসলাম। পরের দিন সকাল সকাল নাস্তা শেষ করে আয়রার সাথে কলেজে রওনা দিলাম। আমি অবশ্য ওকে নিতে চাইছিলাম না, কিন্তু এই মেয়েটা একদম জেদি। সবাইকে বলে দিছে যে আমি ওকে সাথে করে নিয়ে যাই। সবার সাথে সবার কথা তো আর ফেলা যায় না, তাই ওকে সাথে নিতে হলো। শুনলাম তুমি নাকি কিডন্যাপার। তোমাকে সব কে বললো? আমার কিউটি ফ্রেন্ড। দুদিনের ফ্রেন্ড? হতে পারি না? পড়ো, বাট তুমি যে পরিমাণে তেড়ামো করো, যে কেউ তোমাকে ফ্রেন্ড করবে না। সবাইকে আমার লাগবেও না। আমি চাই যারা সত্যিকারের বন্ধু হয়ে পাশে থাকবে তাদের। ভালো তো। তুমি নিজের সম্পর্কে কিছু বলতে চাও না কেন শুনি? বলার মতো কিছুই নেই, তুমি তোমাকে নিয়ে বলো। সব তো জানো। কানাডায় কি করতে সেটা বলো। ওখানে আমরা সবাই এত এত আনন্দ করলাম, যেটা বলে শেষ হবে না। তোমার শেষ করার দরকার নেই। কেন, কি হয়েছে? কলেজে এসে গেছি, নামো এখন। ও চলো। গাড়ি পার্ক করে সামনে এগিয়ে যেতে বন্ধুদের সাথে দেখা। অনেকদিন হলো কোনো কথা হয় না। কি রে, আমাদের ভুলে গেছিস? ভুলে নাই রে। তাহলে আড্ডায় আসছিস কেন? ভাবেদের বাসা এখন, তাই। ও, মেয়েটা কে? বলে গেছিলাম পরিচয় করিয়ে দিতে। আয়রা, ওরা হচ্ছে আমার বন্ধুরা, জয়া, রাফি, রাহুল। আর ও হচ্ছে আয়রা। এটা কি ভাবি? চুপ শালা, ও ভাবের ছোট বোন। ও, তোমাদের রেজাল্ট দিবে কখন? এখনই দিবে। ও, তাহলে চলো এগিয়ে যাই। তো যা, আমি আসছি। কোথায় যাবে? কাজ আছে। সিগারেট খাওয়া? তুমি জানলে কি করে? খবর রাখতে হয়। এখন চলো। কোথায়? সিগারেট খেতে। চলো। তুমি খাবে? আমি এসব খাই না। মাঝে মাঝে খেতে হয়। তুমি একাই খাও, আমি বিয়ের পর স্বামীর সাথে ড্রিঙ্কস করব। তুমি বিয়েও করবে? আমার বিয়ে করা বারণ নাকি? বারণ হবে কেন? তাড়াতাড়ি খেয়ে চলো। চলো। সিগারেট শেষ করে রেজাল্ট বোর্ডের দিকে আসলাম। সবাই রেজাল্ট বোর্ডের সামনে ভিড় জমিয়ে আছে। সবার ভিতরে না গিয়ে দূর থেকে রাহুলকে বললাম, রাহুল, আমারটা দেখতো। তোরটা দেখছি। কত হয়েছে? সবার উপরে তোরটা আছে, তুই ফার্স্ট বয়। ও ঠিক আছে, বাই। আয়রার সাথে হাঁটছি আর ভাবছি জান্নাতের কি এমন হলো যে আমাকে পাশ করালো। সে যাই হোক, এসব ভাবতে ভাবতে চলে আসবো, তখনই পেছন থেকে একটা ডাক ভেসে উঠলো, তোমার সাথে কিছু কথা আছে। পেছনে তাকে দেখলাম জান্নাত দাঁড়িয়ে আছে। কোনো উত্তর না দিয়ে চলে আসতে লাগলাম, কিন্তু জান্নাত এসে হাত ধরে নিল। তোকে বললাম না কথা আছে। টাস করে, তুই আমার হাত ধরার সাহস কোথায় পেলি? আমি তোমার স্ত্রী। ঝাড়ি মেরে হাত ছাড়িয়ে নিয়ে, কিসের স্ত্রী? আমি তোকে স্ত্রী মানি না। নিলয়, আমার ভুল হয়ে গেছে, প্লিজ আমাকে ক্ষমা করে দাও। তোকে ক্ষমা করব আমি? ইম্পসিবল। আমার সাথে একদম এমন করবে না। করলে কি করবি তুই? নিজের অনেক বড় ক্ষতি করব।
তুই মরে গেলেও আমার কিছু যায় আসে না। এখন অন্য কাউকে পেয়েছো বলে খুব ভালোবাসা দেয় নাকি? ঠাস করে আবার মারলাম। না জেনে না শুনে একটা কথাও বলবি না। আর ওর সাথে আমার কিছু সম্পর্ক জানিস, ও আমার গার্লফ্রেন্ড। তোর গার্লফ্রেন্ড তোর কাছেই রাখ, আমার আর তোর বিয়ে আবার হবে। আমি মোটেও হাসির কথা বলি নাই। শোন, তোর মতো বাজে মেয়েকে বিয়ে করে নিজের পরিবারে কোনো ক্ষতি করতে চায় না, যে নিজের পর। নিলয়, এসব বাদ দাও, সবাই তোমাদের কথাবার্তা শুনছে। এই মেয়ে তোকে আমাদের মাঝে কথা বলছি আমরা। তুই আমার গার্লফ্রেন্ডকে ধমক দেওয়ার সাহস কোথায় পাস? কখনো আমার চোখের সামনে আসবি না। গুড বাই। আর কোনো কথা না বলে চলে আসলাম। আমি চাই না এই মায়াবীর চোখে চোখ রেখে কথা বলি। ওর সাথে কথা বললে আমি জানি ওর প্রতি আমার দুর্বলতা বেড়ে যাবে। এই মানুষটাকে ভুলে থাকতে চাই। আমি চাই না নতুন করে কারো জীবনে পাড়ি জমাই। এসব ভাবতে ভাবতে দুজন গাড়িতে উঠলাম। উল্টো দিকে কোথায় যাচ্ছ? বাসায়। ও, আর তুমি ওনার সাথে এমন ব্যবহার করলে কেন? ওকে জানো তুমি? না জানলেও কিছুটা আশ করতে পারছি। উনি জান্নাত, তাই না? তার সাথে এমন করলে কেন? তোমার কারণ জানা লাগবে না। নিজের বউয়ের সাথে আমাকে খারাপ বানিয়ে দিলে। ওই মেয়েটা আমার বউ না। জেরের থেকে শুনছি আমি। 6 মাসের বউ। আজ 23 তারিখ, সামনের মাসে 23 তারিখ ওকে ডিভোর্স দিব। এটা দেশ বলে তোমাকে কিছু বললো না। কানাডা হলে এখন তুমি জেলে থাকতে। এসব কথা বাদ দাও। বাসায় এসে আব্বু আম্মুর সাথে নিচে বসলাম। ভাইয়া ওনাদের সালাম দিয়ে পাশে বসলো। কেমন আছে আইরা? জি আলহামদুলিল্লাহ আন্টি, ভালো আছি। আপনারা যাচ্ছেন কবে? আগামীকাল যাব। তাহলে ভালোই হবে। আর আন্টি, একটা কথা বলা ছিল আপনাদের। হ্যাঁ বলো। আমি আপনাদের বাসায় কয়েকটা দিন থাকতে চাই, যদি আপনাদের সমস্যা না হয়। আমার সমস্যা আছে। তোর আবার কিসের সমস্যা? আয়রাকে আলাদাভাবে বলতে হবে। আয়রা, তুমি একটু এদিকে আসো। হ্যাঁ বলো। জেরি মাত্র তোমাদের বাসায় গেছে। এখন তুমি যদি আমাদের এখানে থাকো তাহলে ও একদম একা হয়ে যাবে। একদম মাথায় ছিল না। এখন ঢুকিয়ে নাও। ঠিক আছে চলো। আঙ্কেল, আমি কিছুদিন পর থেকে থাকবো। তোমার যেদিন থেকে ইচ্ছা সেদিন থেকেই থাকো। ঠিক আছে, এখন উঠি আমরা। সে কি বিকালে যেও? না, আম্মু কিছু কাজ আছে ওই বাসায়। তোর আবার কিসের কাজ? কাল গেলেই জানতে পারবে। ঠিক আছে, সাবধানে যাস। বাই। বাসা থেকে বের হয়ে আয়রাদের বাসায় রওনা দিলাম। পরের দিন আব্বু আম্মু বাসায় এসে পুরো হতভম্ব হয়ে গেল। জেরিমা, তুই এখানে? আসলে আন্টি, তোমাদের আমি বাসায় গিয়ে বলবো। এখন এসব কথা বাদ দাও। ঠিক আছে। সবাই মিলে সারাটা দিন আড্ডা কথা বলে পার করে বিকেল বেলা বাসায় রওনা দিলাম। বাসায় এসে সবাই রুমে যাব, তখনই আব্বুর কাছে বসালেন। জেরি ওখানে কেন বললি না? জান্নাতের কথা না বলে হোস্টেলে থাকার জন্য কিছু সমস্যা হচ্ছিল, সেটা বললাম। ও, রফিক জানে এসব? কেউ জানে না। কেন? আমি চাই না তাই। ঠিক আছে, রুমে যা। রুমে চলে আসলাম। এভাবে কয়েকটা দিন পার হয়ে গেল। কলেজে ক্লাস হলেও এখনো ক্লাস করা হয়নি। ছাদে বসে আমি আফা খেলছিলাম, তখনই কারো আসার শব্দ পেলাম। কেমন আছো? তুই এখানে কেন? পরি বাসায় আসতে পারমিশন লাগে নাকি? দেখ, একদম মেজাজ খারাপ করবি না। ভালোই ভালো এখান থেকে চলে যা। যাব না। আবার মামুনি আসো তো। এটাই চাইছিলি তো, পেয়েছিস। এখন চোখের সামনে থেকে যা। দিলে তো বাসাটাকে কাঁদিয়ে। এই তোর এসব সরনামের কথা বাদ দে। আফা কান্না করছে, পরে চুপ হবে, সেটা তোর না ভাবলেও চলবে। তুই এখান থেকে কেটে পড়। আমার সাথে আব্বু এসেছে। তো তোর আব্বুকে কি আমি সালাম করব? আগে তো করতে। মেয়ে, কি করছো? এই তো আবার সাথে খেলছি। কাল কিন্তু আমি তোমাদের বাসায় আসছি। কিন্তু ওর কি হবে?